নমস্কার। আমাদের আজকের গল্প শোনানোর আগে দুটো কথা বলে নেওয়া একান্ত প্রয়োজন। প্রথমত, আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আই রিপিট, কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আর দ্বিতীয়ত, যারা আমাদের আজকের গল্পটি শুনবেন, অনুরোধ করব একটু মন দিয়ে শুনবেন পুরোটা। না, গল্পটি জটিল একেবারেই নয়, তবে গল্পের শেষে গিয়ে অনেক কিছু মিলিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। আমাদের আজকের গল্পের লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের পরিচয় হয়তো সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন হবে না। বর্তমান বাংলা সাহিত্য জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লেখিকা। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে কয়েকটি হল ভোর, শীষমহল, জিঙ্গল বেল প্রভৃতি। অধিরাজ সিরিজের অন্তর্গত তার লেখা গোয়েন্দা কাহিনীগুলিও বর্তমান পাঠক সমাজের কাছে অত্যন্ত সমাদৃত। সদ্য বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে লেখিকার প্রথম খেলাধুলা নির্ভর উপন্যাস যম পুরাণ। আসুন তবে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, সায়ন্তনী পুততুণ্ডের 2 বছর আগের একদিন। সমু কি সত্যি কাল রাতে? কথাটা বলতে বলতেই চুপ করে গেল আদিত্য। একটা হিমেল জড়তা যেন তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। হাতের মদের গ্লাসটায় সিপ দিতে গিয়েও পারছে না। কিছুক্ষণের জন্য মনে হলো এই নামি দামি বারকাম রেস্টুরেন্টের উষ্ণতা আচমকা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। অথবা গ্লাসে নয়, প্রতিটা রক্তকণিকার মধ্যে বাসা বেঁধেছে বরফের কুচি। একটু একটু করে ঘিরে নেবে সমস্ত মানবীয় উষ্ণতা। মৃতদেহের উদাসীন হিমশীতলতায় পরিবর্তিত করে দেবে ওকে। হ্যাঁ, খবরটা ঠিক। আজ ভোরেই জানতে পেরেছি। মর্গেও গিয়েছিলাম। ওর ঠিক উল্টো দিকের মানুষটি গলগল করে এক রাশ সিগারেটের ধোঁয়া ছেড়ে উত্তর দেয়। সেও হিমশৈলের মতো স্থির হয়ে বসেছিল। বারের আলো আধারিতে তার মুখ স্পষ্ট দেখা যায় না। শুধু চওড়া কপালের ওপরে মসৃণ আলোটা সোনালি তৈলাক্ত আভা নিয়ে পিছলে পড়েছে। তার মুখভঙ্গি দেখা না গেলেও কপালের বিক্ষিপ্ত ভাঁজগুলো ও কণ্ঠস্বরে অসন্তোষ প্রকট। তোকে এক্সপেক্ট করেছিলাম আদি, তুই এলি না। সপ্তক সুইসাইড করলো, আর তখনও নিকুচি করেছে এক্সপেকটেশনের। 2 বছর আগেই আমরা ঠিক করেছিলাম কেউ কারোর সঙ্গে দেখা করব না। ভুলে গেলি? তবে এখানে এলি কেন শালা? সপ্তক মরলো, সমু মরলো, তখন ভয়ের চোটে টিকিটিও দেখতে পাইনি তোর। এখন যে আমার সঙ্গে এইবারে মাল খাচ্ছিস, ভয় করছে না? করছে বলেই তো এসেছি। প্রচণ্ড ভয় করছে, নইলে আসতাম না। আবার কিছুক্ষণ নিস্তব্ধতা। 2 বন্ধুর মুখে কোনো শব্দ নেই। হাতের গ্লাসের তরলের বরফ গলে গলে এখন চিলতে চিলতে ভাসছে। পাশে রাখা দামি ঝকঝকে প্লেটে সল্ট ও লেমন দেওয়া নরম বাদাম, কাবাব, স্যালাড, রোস্টেড ফুলকপি এবং ফিঙ্গার চিপস ঠান্ডা হয়ে মিয়ে গিয়েছে অনেকক্ষণ। বারের নরম আলো তখন আরও একটু মোহময়ী। সমুদ্রের জলের মতো নীলাভ আলো শান্ত আভায় ঘিরে রেখেছে চতুর্দিক। পরিবেশ নিখুঁত। এমনভাবেই 2 বছর আগে একদিন ওরা বারে বসেছিল। তখন ওরা 4 জন ছিল। তোর ভয় করছে না? সপ্তক নিজের হাইরাইজ থেকে লাফিয়ে পড়ল, সমু নিজের হাতে শিরা কাটল। এরপর তো আমাদের টার্ন, তাই না? কি বলছিস চাতা? এসব ভাট শোনার জন্য তোকে এখানে ডেকেছি আমি। ওদের অন্য কোনো সমস্যা ছিল তাই। প্রতিবাদটার মধ্যে একটু ওজন ছিল না। তার অন্তর্শীর শূন্যতা যেন আতঙ্কের শীতলতাকে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দেয়। না বলা কথাগুলোর মধ্যে একটা প্রশ্নের অনুরণন চলছে। সেটাকেই আঁকড়ে ধরে ফের বিড়বিড় করল আদিত্য। তাই ওরা সুইসাইড করেছে? কিন্তু সত্যি কি সুইসাইড? মানে? বন্ধুর প্রশ্নের উত্তরটা দিতে গিয়েও দিতে পারল না আদিত্য। কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। যখন সপ্তক সুইসাইড করেছিল তখন ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু সমুর মৃত্যুর পর সত্যি একটা মারাত্মক প্রশ্ন সাপের মতো চোখের সামনে ফোনা দোলাচ্ছে। দুটো মৃত্যুই কি নিতান্তই কোইন্সিডেন্ট? মৃত্যুর মতো জিনিস কি এতটা কাকতালীয় হতে পারে? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আবার কিছু প্রশ্ন করা অসম্ভব।
নয়তো সে জানতে চাইতো আমার মতো তুইও কি কিছু জানতে পেরেছিস? তোকেও কি কেউ চিঠি লিখেছে? এমন চিঠি পেয়েছিস যা আমাদের কৃতকর্মের জন্য চরম শাস্তির হুমকি দিয়েছে? আমার মতো তুইও কি আজকাল সেই মেয়েটাকে প্রায় দেখতে পাস? কেউ কি আজকাল তোকেও নিঃশব্দে ফলো করে? সপ্তক সুইসাইড করার আগে নোটের স্বীকারোক্তি দিয়েছিল। সমুহ নাকি হাতে শিরা কাটার আগে চিঠিতে সেই সব কথাই লিখে গিয়েছে। আদিত্য ফিসফিস করে বলে, কি মনে হয়, গোটা ব্যাপারটাই কি কোইন্সিডেন্স, না পেছনে আরও কিছু আছে? এমন কিছু যা আমরা দেখতে পাচ্ছি না? স্টপ দিস বুলশিট। সপ্তক আর সমুর অন্য কোনো মেন্টাল প্রবলেম ছিল, চাপটা কোনো কারণে নিতে পারেনি। ভাগ্যিস দুজনেই সুইসাইড নোটে আমাদের কথা কিছু বলেনি। বললে কি হতো কে জানে। কিন্তু কিন্তু পুলিশ ঠিক তোর মতোই ভাবছে এটা 2 বছর আগের ঘটনার জের। আজ দুপুরেই আবার আমাকে জেরা করেছে। তোকে কাল সকালে ডাকবে, তুই কিন্তু একই কথা বলবি, ঠিক যেমন আগে বলেছিলি। রিটা গোমসকে তুই চিনতি না, কখনো দেখিসনি, এবারও সে একই বয়ান দিবি, নয়তো ক্লোজ কেসটা আবার ওপেন হবে। আদিত্যর হাসি পেয়ে যায়। কেসটা রিওপেন হবে কি? এতদিন হয়েও গিয়েছে। 2 মাস আগে যখন সপ্তক হাই রাইজ থেকে লাফিয়ে পড়ল, তখনই তার সুইসাইড নোটটা পড়ে পুলিশ নড়ে চড়ে বসে। 2 বছর আগে যে 4 জনকে তারা গ্রেফতার করেছিল, তাদের মধ্যে প্রথমজন মৃত্যুর পূর্ব মুহূর্তেই স্বীকার করে গিয়েছে নিজের কলঙ্কময় অপরাধ। মিডিয়া লাফিয়ে ওঠে। 2 বছর আগের কবর খুঁড়ে বের করতে শুরু করে অপরাধের কঙ্কাল। তবে কি যে 4 জন প্রমাণের অভাবে সেদিন বেকসুর খালাস পেয়ে গিয়েছিল, তারা আদৌ বেকসুর ছিল না? তবে কি আইনের অন্ধত্ব তাদের মধ্যে পচা গলা পাপের ক্ষত দেখতে পায়নি? কিন্তু অন্য কেউ দেখতে পেয়েছিল। আদিত্য স্পষ্ট বুঝতে পারছে সেই অদৃশ্য শক্তি ছেড়ে দেবে না। আস্তে আস্তে একটা আতঙ্কের বলয়ে ঢুকে যাচ্ছে সে। সপ্তকের মৃত্যুর ঠিক 2 মাস পরেই সমু। আবার মিডিয়া লাফিয়ে উঠবে, যেন ভারত পাক ম্যাচে পাকিস্তানের উইকেট একটা একটা করে পড়ছে, অথবা অদৃষ্টের শাস্তি নেমে এসেছে 4 দুষ্কৃতীর ওপরে। রিটা গোমসের অপরাধীদের মধ্যে 2 জন গিয়েছে। এরপর কে যাবে? চ্যানেলে চ্যানেলে ফুটেজ। এটা কি অনুশোচনা না প্রতিশোধ? কে প্রতিশোধ নিচ্ছে? স্পর্শকাতর কেসটা আবার রাতের ঘুম কেড়ে নেবে সবার। সবাই টান টান উত্তেজনায় প্রহর গুনবে। এরপর কি, কার পালা? মেয়েটার নাম রিটা গোমস ছিল, তাই না? তুই আমার কথা শুনছিস? আদিত্য সবই শুনতে পাচ্ছিল, অনুভব করতে পারছিল আরও বেশি। আজকাল প্রতিটা শব্দ, প্রতিটা দৃশ্য সে বিড়ালের মতো তীক্ষ্ণ অনুভূতিতে বড় বেশি স্পষ্ট বুঝতে পারে। যেমন বুঝতে পারছে সপ্তক আর সমু এমনি এমনি আত্মহত্যা করেনি। নিতান্তই মনোবিকলনের জন্য শেষ চিঠিতে নিজের কৃত্তিকর্মের কথা স্বীকার করে যায়নি। কারণ ছিল, অনেক বড় কারণ। আদিত্যর মনে পড়ে যায় সপ্তকের চিঠিতে লেখা কথাগুলো। খবরের কাগজে বড় বড় করে ছাপা হয়েছিল তার শেষ স্বীকারোক্তি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃত্যু এই মুহূর্তে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। এক নিঃসীম অতলান্ত খাদের শূন্যতা হাত বাড়িয়ে ডাকছে আমায়। এখনই লাফিয়ে পড়ব তার বুকে, কিন্তু মরতে আমার ততটা ভয় করছে না যতটা বাঁচতে করছে। অসম্ভব ভয়ে বেঁচে আছি আমি। এই ভয় অন্য কাউকে বোঝানো সম্ভব নয়। প্রতি মুহূর্তে মরার ভয় নিয়ে বেঁচে থাকার চেয়ে ক্ষণিকের মৃত্যু যন্ত্রণা অনেক ভালো, অনেক ভালো। বললে কেউ বিশ্বাস করবে না, কাউকে বোঝাতে পারবো না, কিন্তু সর্বক্ষণ বুঝতে পারছি কেউ আমাকে দেখছে, কেউ আমাকে ফলো করছে সর্বক্ষণ। আমি তাকে দেখিনি, কিন্তু জানি সে কে। ছোটবেলায় নার্সারি রাইমের একটা পাতায় একটা কবিতা পড়েছিলাম। কবিতাটা কি ছিল ঠিক মনে নেই, কিন্তু ছবিটা পরিষ্কার আছে। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর তার পিছু নিয়েছে এক বিকট দৈত্য। আজকাল পথে চলতেও ভুলে পিছনে তাকাই না। নিশ্চিত জানি সেই বিকট বিরাট দৈত্যটাই আমার পিছনে আসছে।
তার ছায়া টের পাই। ভয়ে দিশেহারা হয়ে দৌড়তে শুরু করি। প্রাণপণ দৌড়াই। ভীষণ ভয়ে দৌড়তে দৌড়তে পথ ভুল করে ফেলি। দম বন্ধ হয়ে আসে আমার। পাগলের মতো অলি গলিতে ছুটে বেড়াই, তবু সে আমার পিছু ছাড়ে না। সেই মেয়েটাকেও এখন প্রায়ই দেখতে পাই, রিটা গোমস। পথে ঘাটে যখন তখন যেখানে সেখানে সে আচমকা এসে পড়ে আমার সামনে। চোখের ভুল নয়, কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো সন্ধ্যার আলো ছায়ায়, কখনো রাতের অন্ধকারে সে এসে দাঁড়ায়। তার দু চোখে প্রতিশোধের আগুন জ্বলতে দেখি আমি। তার উপর যে নৃশংস অত্যাচার করেছিলাম তার শোধ সে নিতে চায়। ফিসফিস করে বলে, তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। আমি শুনি, শুনতেই থাকি। মাথার ভিতর সব কথা ছাপিয়ে শুধু বাঁচতে থাকে অমোঘ নির্দেশ, মরতে হবে, মরতে হবে। শুনতে শুনতে এখন বিশ্বাস করি যে আমাকে মরতেই হবে, মরতেই হবে। বাঁচার পথ নেই, পালাবার উপায় নেই। আবার বলছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর হ্যাঁ, রিটা গোমসকে ধর্ষণ ও খুনের অভিযোগ সম্পূর্ণ সত্যি ছিল। আমি রিটা গোমসকে ধর্ষণ ও খুন করেছিলাম 2 বছর আগে। সেই দিন আমি আমার অপরাধ স্বীকার করছি। আদি, তুই আমার কথা শুনছিস? উল্টো দিক থেকে অধৈর্য স্বর ভেসে আসে। অসহায়ের মতো তার দিকে তাকায় আদিত্য। কি করে ওকে বোঝাবে যে আজকাল সেই বিকট দানবের ছায়া সেও দেখতে পায়, সেই লোকটা তাকেও ফলো করছে, যেমন দেখতে পায় রিটা গোমসকে। কিন্তু বলা যায় না কাউকে, কেউ বিশ্বাস করবে না, কেউ না। আদিত্য আপন মনেই বলে, আমি জানি ওরা কেউ আত্মহত্যা করেনি। আদিত্য ব্যানার্জিকে ঠিক মতো ফলো করছিস তো? ও প্রান্ত থেকে ভেসে আসে চিমসে কণ্ঠস্বর। হ্যাঁ স্যার, একদম ফেভিকলের মতো 24/7 চিপকে আছি মালটার সঙ্গে। আজ সকালে পাখি থানায় এসেছিল না, সেখান থেকে বেরিয়ে স্ট্রেট অফিসে গেছে। তুই কোথায়? ও ব্যাটার পার্কিং লটে বসে মশা তাড়াচ্ছি স্যার। আর জেনানা পার্টি দেখছি। বিশ্বাস করবেন না স্যার, এক একটা কি ঝাক্কাস আইটেম। লোকটার চয়েস আছে বলতে হবে, সব একেবারে লেটেস্ট মডেল। এই শোন, মেয়ে দেখতে গিয়ে যেন পাখি ফসকে না যায়। কি যে বলেন স্যার, পাখি ফসকালে আমার করকছাপ গান্ধীজিও যে ফসকাবেন তা কি হতে দিতে পারি? ইসমাইল খবরি তা হতে দেবে না। তবে একটা কথা স্যার। কি? মালটা কাল রাতে হেভি টান্টু খেয়েছিল, সালা নেশায় পা ফা জড়িয়ে পড়ে যাচ্ছে। কিন্তু কিছু বোধহয় সন্দেহ করেছে জানেন, বারবার পেছনে তাকিয়ে কি যেন দেখছে। আজ সকালেও লক্ষ্য করেছে, বারবার পেছন ভাগে দেখছে। বোধহয় আঁচ করেছে যে কেউ ওকে ফলো করছে। কোনো কারণে ভয় একেবারে কেন্নর মতো সিটিয়ে আছে। কেসটা কি বলুন তো? কেস জেনে তোর কাজ নেই, তুই তোর কাজটা করে যা। একদম চোখ কান খোলা রাখবি। পাখি কোথায় উঠছে, কোথায় বসছে, কার বাটিতে কখন দানা খাচ্ছে, এই প্রত্যেকটা মিনিটের আপডেট চাই আমার। কোনো রকম কোনো সন্দেহজনক মুভমেন্ট দেখলেই আমাকে ফোন করবি, বুঝেছিস? লাইনটা কেটে দিয়ে অফিসার সিনা গোলাপি ফাইলটা ফের তুলে নিলেন। এটাই রিটা গোমসের রেপ ও মার্ডার কেসের ফাইল। কোর্টের রায়টা তার প্রহসন বলেই মনে হয়েছিল। রিটা গোমসের দুর্ভাগা মা ও যমজ বোনের কথা ভেবে দীর্ঘশ্বাসও ফেলেছিলেন। কিন্তু আবার যে এই কেস ফাইল খুলতে হবে তাও এমনভাবে, তা ভাবতে পারেননি। রিটা গোমস একেবারেই সচ্ছল পরিবারের মেয়ে নয়। চন্দননগরে এক কামরায় ভাড়া বাড়িতে থাকতো ওরা। অল্প বয়সে ওদের বাবা ক্যান্সারে মারা যায়। পিতৃহারা হয়ে পড়ার পর 16 বছরের রিটা তার যমজ বোন মিনা এবং মা এমিলি চোখে অন্ধকার দেখতে শুরু করে। রুটিটুকু তো দূর, বাড়ি ভাড়া দিতে না পারার ফলে মাথার ছাদও চলে যায়।
এমিলির স্বাস্থ্য কখনোই খুব ভালো থাকতো না। তার উপর হাঁপানির রোগ প্রায় কাবু করে ফেলত তাকে। ফলে রিটাই অগ্রণী হয়ে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে সাহসে ভর করে কলকাতায় চলে এলো। পার্ক স্ট্রিটে একটা নামকরা হোটেলে বার ডান্সারের চাকরি নিল রিটা। জানতো এই দুনিয়াটা সমাজের কাছে খুব সম্মানজনক নয়, তাই নিজের মা বোনকে নিজের শহরের জীবন থেকে নিরাপদ দূরত্বে চন্দননগরের নিরবচ্ছিন্ন শান্তিতেই রাখল। এমরির চিকিৎসা ও মিনার পড়াশোনার দায়িত্ব নিশ্চুপে কাঁধে তুলে নিল সে। এরপর কেটে গেল 12 বছর। রিটা নামজাদা নাচিয়া হয়ে উঠেছে, 2 হাতে রোজগার করছে। তার বোন মিনা কিন্তু অন্য ধাতুতে গড়া। রিটা যতটা উদ্দাম ও তেজি, সে ঠিক ততটাই শান্ত। অথচ তাকে জেরা করার সময় অফিসার সিনহা বুঝেছেন ও মেয়ে সাধারণ নয়। বাইরে যত ঠান্ডা, ভিতরে ভিতরে তত জেদি। দিদির জীবনযাত্রাকে সে কিভাবে দেখত তা বোঝা মুশকিল। তবে রিটা হয়তো কাউকেই পাত্তা দিত না। কাউকে পাত্তা দেওয়ার মতন মেয়ে সে ছিল না। তার জীবনযাত্রা ছিল উদ্দাম। অনেক প্রেমিক ছিল তার। রিটার শিশুপুত্র ডেভিডও তেমন কোনো প্রেমিকেরই ঔষধজাত। এই মুহূর্তে অনাথ ছেলেটি তার মাসি মিনার সস্নেহে আশ্রয় রয়েছে। অফিসারের মাঝে মধ্যে সন্দেহ হয়, এই যে একের পর এক রিটা গোমস রেপ ও মার্ডার কেসের 2 জন সাসপেক্ট আত্মহত্যা করল, এর পিছনে ওই মিনা গোমসেরই হাত নেই তো? যদিও আপাত দৃষ্টিতে গোটা জিনিসটাই আত্মহত্যা বলেই মনে হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? আর কোর্ট ওই 4 জনকে যতই ক্লিনচিট দিক, কারোর বুঝতে বাকি ছিল না যে ওরাই সেদিন মদের নেশায় চুর হয়ে রাস্তা থেকে জোর করে গাড়িতে টেনে তুলে নিয়েছিল রিটাকে। রিটা গোমসের শিশুপুত্র ডেভিড হাঁ করে দেখেছিল 4 জন মাতাল উন্মত্ত লোক তার মায়ের হাত পা ধরে জন্তুর মতো টানাটানি করছে। মায়ের সেদিন কাজ ছিল না, ছেলেকে নিয়ে তাই বেড়াতে বেরিয়েছিল। সেদিন তুমুল বৃষ্টি হচ্ছিল। তার উপর দুর্ভাগ্যবশত মধ্য রাস্তায় ট্যাক্সি খারাপ হয়ে যাওয়ায় ওরা 2 জন অন্য ট্যাক্সির অপেক্ষায় ছিল। রাস্তা শুনশান, শুধু খারাপ হয়ে যাওয়া ট্যাক্সির ড্রাইভারটাও ছিল অকুস্থলে। সেও 4 জন মাতাল লম্পটের হাত থেকে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। শিশুটিও যথাসম্ভব আঁচড়ে কামড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু অমানবীয় আসরিক শক্তির সামনে কোনো প্রতিরোধই কাজ করেনি। 4 জন রিটাকে তুলে নিয়ে গিয়েছিল এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে বারবার লাগাতার ধর্ষণ করার পর অবশেষে তার গলার নলি কেটে খুন করে। রিটার শিশুপুত্রটি 4 জনকে দেখেছিল ঠিকই, কিন্তু কোর্টে বিভ্রান্ত হয়ে যায়। তার সাক্ষ্যকে তাই প্রতিপক্ষ উড়িয়েই দেয়। আর ট্যাক্সি ড্রাইভারটা বুদ্ধিমানের মতো গাড়ির নাম্বারটা টুকে রেখেছিল। পুলিশের তাই অপরাধী অবধি পৌঁছতে সমস্যা হয়নি, কিন্তু তবুও কোনো কাজের কাজ হলো না। সপ্তকের বাবা নাম করা ব্যবসায়ী, অনেক রাঘব বলের সঙ্গে ওঠা বসা, বলাই বাহুল্য গভীর জলের মাছ। অনেক টাকা ছড়িয়ে তিনি 4টে ছেলের মিথ্যে অথচ অকাট্য অ্যালিবাই তৈরি করেন। ফলস্বরূপ 4 জন একদম বেকসুর খালাস। এই ধরনের রায়ে খুশি হয়নি জনগণ, খুশি হয়নি মিনা ও এমিলি গোমস। বিশেষ করে মিনার অসন্তোষ মিডিয়ার সামনেই উগ্রমূর্তি ধারণ করে। ক্ষমতার ঊর্ধ্বে উঠে দিদিকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়েছিল ও। হেরে যাওয়ার হতাশায়, অন্ধ রাগে, বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভে টেলিভিশনের ক্যামেরার সামনে আঙুল তুলে বলেছিল, এই বিচার ন্যায় বিচার নয়, আমি এর শেষ দেখে ছাড়ব। দিদিকে ন্যায় পাইয়েই ছাড়ব আমি। উই ওয়ান্ট জাস্টিস। কথাগুলো যেন নতুনভাবে নতুন অর্থে আবিষ্কার করলো অফিসার সিনহা। শেষ দেখে কিভাবে ছাড়তে পারে মিনা? যে 2 জন আত্মহত্যা করেছে তারা সুইসাইড নোটে পরিষ্কার লিখেছে ওরা 2 জনেই নাকি রিটা গোমসকে দেখতে পেত। রিটা গোমস যেন 2 চোখের প্রতিশোধের জ্বলন্ত আগুন নিয়ে ওদের মৃত্যুর প্রহর গুনছে। রাতে তো বটেই, এমনকি স্পষ্ট দিবালোকেও নাকি রিটা গোমস আচমকা এসে হাজির হতো ওদের সামনে। এই কথাগুলো আগে আত্মহত্যার আগের উন্মাদনা ও মনোবিকলনের স্বাভাবিক প্রলাপ ভেবেছিলেন তিনি। এবার তার কপালের ভাঁজ আরও চওড়া হলো। সত্যিই কি তাই, না অন্য কিছু? প্রচণ্ড অপরাধ বোধ এবং বিবেক দংশন থেকে উদ্ভূত মানসিক ভ্রান্তই কি তবে তৈরি করেছিল রিটা গোমসের কাল্পনিক প্রতিকৃতি?
না কেউ একজন ইচ্ছাকৃতভাবেই ওদের প্রচণ্ড ভয় দেখিয়ে তিলে তিলে মানসিক যন্ত্রণায় মারার জন্য রিটা গোমসের প্রতিচ্ছবি হয়ে এসে দাঁড়াতো ওদের সামনে। আর এটা একমাত্র সেই মানুষটিই পারে যে রিটার শুধু সহোদরই নয়, একেবারে হুবহু তার প্রতিবিম্বও বটে, তারই যমজ বোন। আচমকা মোবাইলের তীব্র শব্দে চিন্তার সূত্রটা ছিঁড়ে গেল। অফিসার আর চোখে দেখলেন ফরেন্সিক এক্সপার্ট ডক্টর জয়রঞ্জন মিত্র ফোন করছেন। ইয়েস ডক্টর। ডক্টর মিত্র স্বভাবতই উত্তেজনাবিহীন ঠান্ডা কণ্ঠস্বর ভেসে আসে। হ্যাঁ, ডিটেলড পোস্টমর্টেম হয়ে গেছে অফিসার। আপনি একবার এলে ভালো হয়। আপনাকে রিপোর্ট করে তবে ফ্যামিলিকে বডিটা দিয়ে দিতে পারি। এনিথিং আনইউজুয়াল ডক্টর? না না, প্লেন সুইসাইড। দেখুন, হরফ করে বলতে পারি ছেলেটি নিজের হাতে শিরা নিজেই কেটেছে। অন্য কেউ কাটলে উন্ড এরকম হতো না। ছেলেটি ডান হাতি, ক্ষত বাদিক থেকে ডান দিকে এসেছে। আর কোনো আঘাতের চিহ্ন বা জোর জবরদস্তি চিহ্ন নেই। সিম্পল কেস অফ সুইসাইড। খুন হলে উন্ডের ডেপথ ডান দিক থেকে বাঁ দিকে ডিরেকশনে যেত, এক্ষেত্রে কিন্তু তা হয়নি। ডক্টর, আমি যদি কাউকে গান পয়েন্টে রেখে হাত কাটতে বলি বা হাই রাইজ থেকে লাফিয়ে পড়তে বাধ্য করি, সেক্ষেত্রেও তো ফরেন্সিক রিপোর্ট তাই বলবে যা আপনি বলছেন। অথবা যদি সম্মোহন বিদ্যার মাধ্যমে কাউকে নিজের প্রাণ নিতে বলা হয়, সেক্ষেত্রেও একই রকম রিপোর্ট আসবে। কিন্তু সেটাকেও কি সিম্পল কেস অফ সুইসাইড বলা চলে? একটু বেশি ভাবছেন না অফিসার? খুনের গন্ধ শুকে শুকে আপনার নাকটাই গেছে। না, ঠিক তা নয়। ইউনো ডক্টর, বেশ কিছুদিন আগে এই লোকগুলোই কোর্টে দাঁড়িয়ে নিজেদের অপরাধ অস্বীকার করেছিল। তারপর এক গাদা মিথ্যে সাক্ষ্য আর সাক্ষী জোগাড় করে, মিথ্যে অ্যালিবাই তৈরি করে, নিজেদের ইনোসেন্ট প্রমাণ করে নাচতে নাচতে বাড়ি ফিরে গিয়েছিল। সে রাতে পার্টি দিয়েছিল, শ্যাম্পেনের ফোয়ারা উড়িয়ে মহানন্দে ঘুমোতে চলে গিয়েছিল ওরা। তো তাতে কি? সে রাতে আমার ঘুম হয়নি। সারা রাত আমি জেগেছিলাম। বারবার ভাবছিলাম এটা কি করে সম্ভব হলো, কি করে ভারতীয় আইন এত বড় ভুল করলো, কি করে সংবিধান ব্যবস্থা হেরে গেল এই কয়েকটা জানোয়ারের কাছে। সারা রাত জেগে আমি শুধু উত্তর খুঁজে চলেছিলাম। উল্টো দিকে ডক্টর মিত্র নীরব, শুধু তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আর গত কয়েকদিনও আমি রাতে ঘুমাতে পারিনি। শুধু ভেবে চলেছি 2 বছর আগে লম্পট মিথ্যেবাদী রেপিস্ট মার্ডারারগুলো হঠাৎ করে আজকে রাজা হরিশ্চন্দ্রের বংশধর কি করে হয়ে গেল? কোন সুপ্রিম পাওয়ার ওদের এত বড় পরিবর্তন ঘটালো? আর যতক্ষণ না সেই সুপ্রিম পাওয়ারের খোঁজ আমি পাচ্ছি, আমার শান্তি নেই ডক্টর। আমি বিশ্বাস করি না এই দুটোর একটাও সিম্পল কেস অফ সুইসাইড। না, ব্যাপারটা অত সিম্পল নয় ডক্টর, অত সহজ নয়। আমার দৃঢ় বিশ্বাস এরা কেউ আত্মহত্যা করেনি। তুই যে বলেছিলি প্রতিশোধ নিবি, কি বলেছিলি না? এমিলি জ্বলন্ত দৃষ্টিতে তাকান মেয়ের দিকে। নিয়েছিস, নিয়েছিস। প্রভু জিসাসের নামে, মা মেরির নামে তুই শপথ করেছিলি, প্রতিশোধ নিবি বলেছিলি, বলেছিলি না? হ্যাঁ, নিয়েছিস, নিয়েছিস তুই? নেব মা, নেব। তুমি একটু শান্ত হও, খুব তাড়াতাড়ি নেব, খুব তাড়াতাড়ি। নিবি মানে কি? এখনো নিসনি? তার মানে ওই বাস্টার্ডগুলো এখনো ফ্রি, এখন ওরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দোজ ব্লাডি বাস্টার্ডস। রিটাকে ওরা কুকুরের মতো ছিঁড়ে খেয়েছিল আমার ডেভিডের চোখের সামনে। আমার ডেভিডের মাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ওরা, ছিনিয়ে নিয়ে গিয়েছিল ওরা। মিনা অসহায় দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। মা আজকাল কথায় কথায় উত্তেজিত হয়ে পড়েন। রিটার মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠেছে এমিলির আচরণ। আগে তবু রাতে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করতেন,
কিন্তু কোর্টের রায় বেরোনোর পর থেকে আর এক রাত্রিও ঘুমননি তিনি। মিনা অনেকবার তাকে আপন মনে কথা বলতে শুনেছে, কিছু জিজ্ঞাসা করলেই নিস্পৃহভাবে জানিয়েছেন, রিটার সঙ্গে কথা বলছিলাম, মেয়েটা ভালো নেই রে, একদম ভালো নেই, একদম ভালো নেই। ভয় অব্যক্ত আশঙ্কায় রক্ত হিম হয়ে আসে মিনার। সে ভালো করে মায়ের মুখে হিজিবিজি কাটা রেখাগুলোর দিকে তাকায়। বৃদ্ধ নিষ্প্রভ হয়ে আসা ঘোলাটে চোখ, ঈষৎ বঙ্কিম ঠোঁটের ভাঁজের অস্বাভাবিকতা প্রকট। চোখের তারা দুটো অস্থির হয়ে কি যেন খুঁজে চলেছে। চিরপরিচিত শান্ত মাকেই আর চিনতে পারেনি সে। চিরদিন অভাব, রোগ, দারিদ্র্য, হতাশার সঙ্গে যুদ্ধ করে আসা এমিলি কোনোদিনই মুখের শান্ত পবিত্র হাসিটুকু হারিয়ে যেতে দেননি। অনেক প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থেকেছেন জিসাস অন্তঃপ্রাণ ধর্মভীরু মানুষটি। কিন্তু আজ সেই মানুষের কি পরিবর্তন! চিরকালের ক্ষমাশীল এমিলি আজ প্রতিশোধের কথা বলছেন। যে মা ছোটবেলায় তাদের দুই বোনকে প্রভু জিসাসের বাণী শুনিয়ে ক্ষমা করতে শেখাতেন, সেই মানুষই আজ প্রতিশোধ চাইছেন। এমিলির শীর্ণ কণ্ঠের শিরা ফুলে ওঠে। কি হলো, কি হলো? আই ওয়ান্ট রিভেঞ্জ। তুই বলেছিলি প্রতিশোধ নিবি। আমি জানি রিটার আত্মা এখনো রিভেঞ্জের জন্য অপেক্ষা করছে। ও আমাকে রোজ জিজ্ঞাসা করে, রোজ। শি ওয়ান্টস রিভেঞ্জ। আই ওয়ান্ট রিভেঞ্জ। She wants revenge. She wants revenge. পুরো কথাটা শেষ করার আগেই প্রচণ্ড কাশি ও হাঁফানি এসে বাকি শব্দগুলো গিলে নিল। মিনা তাড়াতাড়ি ভেতরে ঘরে ছুটে যায়। সেখানে এই মুহূর্তে রিটার শিশুপুত্র ডেভিড বিছানার ওপরে বসে ড্রয়িং করছে। মিনাকে আসতে দেখে অবাক হয়ে জানতে চাইল, What happened, auntie? Nothing, dear. কোনো মতে উত্তরটা ছুড়ে দিয়ে দ্রুত হাতে মায়ের নেবুলাইজারটা খুঁজছে সে। নীল রঙের ইনহেলারটা বিছানার মাথার কাছে ড্রয়ারটাতেই রাখা ছিল। সেটা নিয়ে ফিরে আসতেই যাচ্ছিল মিনা, আচমকা কি যেন দেখে থমকে দাঁড়ালো। ডেভিড ওসব কি আঁকছে? সে সব হয় জানতে চায়। তুমি কি আঁকছো, ডেভিড? ডেভিড আঁকতে আঁকতেই উত্তর দেয়, Demons. Demons? Why? শিশুটির সরল রেখার মতো সোজা উত্তর। Because they are cursed. আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফিরে এলো সে। এমিলি তখনও হাঁপাচ্ছেন। মিনা তার মুখে নেবুলাইজারটা গুঁজে দিতেই আলতো করে হাতের ওপর হাত রাখলেন। একটা উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল মিনা। এক ফোঁটা উষ্ণ জল তার হাতের ওপর পড়েছে। এমিলি কাঁদছেন। নিজেকে এইরকম অবস্থায় বড় অসহায় লাগে তার, যেমন একটু আগেই অসহায় লাগছিল ডেভিডের সামনে। অসহায় লেগেছিল যেদিন কোর্ট 4 জন জানোয়ারকে ইনোসেন্ট বলে ছেড়ে দিল। অসহায় লেগেছিল যেদিন ডেভিড প্রশ্ন করেছিল, Auntie, am I cursed? মিনা এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। স্তম্ভিত হয়ে বলে, নো মাই ডিয়ার। কে বলেছে তোমাকে এসব কথা? আমার বন্ধুরা বলে। আমার বাবা নেই, মাকেও নাকি আমিই খেয়েছি, আমি নাকি সবাইকে খাবো। I'm cursed. I'm a demon. মিনা তাকে বুকে জড়িয়ে ধরেছিল, মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল, নো ডিয়ার, নো। ইউর অ্যান এঞ্জেল, মাই ডিয়ার। তুমি কখনোই ডিমন নও। তবে কেন কেউ আমার সাথে খেলা করে না? আমি একা কেন, আন্টি? বলো না গো, আমি এত একা কেন? এই প্রশ্নের সামনে ভীষণ অসহায় মিনা। মিডিয়ার দৌলতে রিটা গোমসের পেশার কথা জানতে কারোর বাকি নেই। প্রতিপক্ষের উকিল তো প্রায় সেটাকেই ট্রাম্প কার্ড বানিয়ে ফেলেছিলেন। যেহেতু রিটা বার ডান্সার, তার একটি অবৈধ সন্তান রয়েছে, অতএব তার চরিত্রের মাথামুন্ডু কিছুই নেই। অতএব রিটা বহুভোগ্যা। বহুভোগ্যা নারীর আবার রেপ এবং মার্ডার কি? সে তো বারোয়ারি সম্পত্তি। একটা বার ডান্সার কাম বেশ্যা মরেছে, বেশ হয়েছে, দুনিয়া থেকে একটা আপদ কমেছে। একই রিটা বার ডান্সার, রেপড ও মার্ডার্ড, তার উপর ডেভিডের পিতৃ পরিচয় নেই। সমস্ত অপরাধ যেন ডেভিডের মৃত মাই করেছে।
কিন্তু তাকে শাস্তি দেওয়ার উপায় নেই, তাই সমস্ত শাস্তিটাই যেন উত্তরাধিকার সূত্রে ডেভিডের প্রাপ্য। আজ সেই শাস্তির ফলেই ডেভিড ডেমনের ছবি আঁকে। আজ কোর্টের বিচারের ধাক্কায় মা বেসামাল। ওই 4 জনের শাস্তি হলে হয়তো মায়ের জ্বালাটা একটু জুড়ত। তুই প্রতিশোধ নিবি? নিবি না? নিবি না? প্রতিশোধ নিবি? I want revenge. I want revenge. এমিলি শ্বাস টানতে টানতে বললেন। মায়ের হাতের ওপর হাত রাখে মিনা। পরম স্নেহে হাত বোলাতে বোলাতে বলে, ইয়েস মা, আই উইল, ডেফিনেটলি আই উইল। সে আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দরজার বাইরে থেকে আওয়াজ এলো। একটু ভুল হলো, ওটা বোধহয় এখন আর ফিউচার টেন্সের পর্যায়ে নেই, তাই না? মিনা বিস্মিত ও বিরক্ত হয়েই দরজার দিকে তাকায়। অফিসার সিনহা দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। মিনাকে তাকাতে দেখে বললেন, ভেতরে আসতে পারি? সে অফিসারের দিকে অনিমেষে তাকিয়ে থাকে। অফিসার সিনহাকে চেনে মিনা। ইনি রিটার মার্ডার কেসে তদন্তকারী অফিসার ছিলেন। তার ভুরুতে একটু বিরক্তির ভাঁজ ফেলে যায়। তখন তো কিছুই করতে পারেনি লোকটা। নাকের সামনে দিয়ে তুড়ি বাজিয়ে অপরাধীরা খালাস হয়ে গিয়েছিল। এখন আবার কি করতে এসেছে? আসুন। বিরক্তিটাকে চেপে রেখেই ভদ্রতা বজায় রাখে সে। জুতোর আওয়াজটাকে ইচ্ছাকৃতভাবেই একটু বেশি প্রকট করে ঘরে ঢুকলেন অফিসার। কোনো রকম গৌরচন্দ্রিকা না করেই প্রশ্ন ছুড়ে দিলেন, রিভেঞ্জের ব্যাপারে যেন কি বলছিলেন আপনি? সরি সরি সরি, ওটা শোনার কোনো উদ্দেশ্য আমার ছিল না। বাই চান্স শুনে ফেলেছি। যদিও কথাগুলো কিন্তু আমার যথেষ্ট অর্থপূর্ণ বলেই মনে হয়েছে। মানে? অফিসার সিনহা অনুমতি না নিয়েই মিনার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লেন। বিস্মিত মিনার বিহবল দৃষ্টির সামনে আরাম করে সিগারেট ধরিয়েছেন। একটা লম্বা টান দিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়লেন। সে ততক্ষণে অধৈর্য হয়ে উঠেছে। লোকটার এখানে আসার উদ্দেশ্যটা কি? ফালতু ভনিতা না করে আসল কথায় এলেই তো পারে। অফিসার যেন তার মনের কথাটাই বুঝে ফেলেছেন। ধীরে ধীরে বললেন, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার দিদির মার্ডার কেসের 2 জন সাসপেক্ট অলরেডি আত্মহত্যা করেছেন এবং সুইসাইড নোটে নিজেদের কৃতকর্মের কথা স্বীকারও করেছেন। মিনা অফিসারের চোখ থেকে চোখ সরিয়ে নেয়। ঘাড় গুজে মাটির দিকে তাকিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, জানি, গত 1 মাস ধরেই এসব কথা খবরের কাগজে পড়ে চলেছি। ও অফকোর্স, মিডিয়ার কাছে খবরটা তো এখন হট কেক। কি যেন হেডলাইন দিয়েছে, 2 বছর আগের একদিন, তাই না? আপনি কি এখানে খবরের কাগজের খবর শোনাতে এসেছেন অফিসার? দেখুন, আমার এখন অনেক কাজ আছে, আর বেশ রাতও হয়েছে, অথচ এখনো ডিনারের বন্দোবস্ত হয়নি। নো নো নো, নট এট অল। আপনি যখন সমস্ত খবরই জানেন তখন আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। আমার শুধু কয়েকটা প্রশ্নের উত্তর চাই, সেগুলো পেলেই আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, বলুন। ক্লান্তভাবে উত্তর দেয় সে। যদিও এখন তার জিজ্ঞাসাবাদ ভালো লাগছে না, তবু খানিকটা বাধ্য হয়েই সম্মতি জানায়। আপনি তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন না? ভাবা যায় না, কি কম্বিনেশন! যমজ বোনের একজন বার ডান্সার, অন্যজন সাইকোলজিস্ট। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন অফিসার, ওই বার ডান্সার বোনের পরিশ্রমের টাকাতেই আমার পড়াশোনা হয়েছে। রিটা বারে না নাচলে আমার পড়াশোনা হতো না, এই সংসারটা থাকতো না। বেঁচে থাকতে তাকে কেউ সম্মান দেয়নি, কেউ না। মৃত্যুর পর তাকে সম্মান তো দূর, ন্যায়টুকু পর্যন্ত দিতে পারেননি আপনারা। আর এখন তার পরিবারের সামনেই তার পেশার উল্লেখ করে হাসছেন। ছি, লজ্জা করে না? নাকি ক্ষমতাশালী লোকেদের জুতো চাটতে চাটতে সেটুকুও গিয়েছে? কর্ণমূল লাল হয়ে ওঠে অফিসারের। সামলে নিয়ে বললেন, I'm sorry. You must be. Now cut that crap. 2টো সুইসাইড নোটে একটা জিনিস কমন, দুজনেই
মৃত্যুর আগে রিটা গোমসকে দেখতে পেয়েছিল। এটা কিভাবে সম্ভব আমাকে একটু বুঝিয়ে বলবেন? মিনা ভেতরের ইঙ্গিতটা না বোঝার মতো বুদ্ধিহীন নয়। সে মৃদু হাসে। এই প্রশ্নটা আমায় না করে আমার মাকেই করুন। উনিও রিটাকে দেখতে পান। আমি অবশ্য কখনো দেখিনি। আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাসী নই বলেই হয়তো এখনো রিটা আমাকে দেখা দেয়নি। অথবা রিটা কাউকেই দেখা দেয়নি। যিনি দেখা দিয়েছেন তিনি আত্মা নন, মানুষ, অবিকল রিটার মতোই দেখতে। হওয়াটাই স্বাভাবিক, কারণ তিনি রিটার উম্বমেট, আইডেন্টিক্যাল টুইন। মিনা ভুরু কুচকে তাকায়। কি বলতে চান? আমি রিটা সেজে সবাইকে ভূতের ভয় দেখাচ্ছি, আর ওরা ভূতের ভয়ে কেউ হাই রাইজ থেকে লাফিয়ে পড়ছে, কেউ হাতে শিরা কেটে ফেলছে। আর ইউ ইনসেন অফিসার? লোক দুটো কি বাচ্চা ছেলে যে ভূতের ভয় পাবে? ঠিক, রাইট। কিন্তু তারপরের পার্টও যে একটা আছে ম্যাডাম। একটা চিঠিতে লেখা আছে, মাথার ভেতরে সব কথা ছাপিয়ে শুধু বাঁচতে থাকে অমোঘ নির্দেশ, মরতে হবে, মরতে হবে। শুনতে শুনতে এখন বিশ্বাসও করি যে আমাকে মরতেই হবে। বাঁচার পথ নেই, পালাবার পথ নেই। এই কথাগুলো কি আপনার একটু ফ্যামিলিয়ার বলে মনে হচ্ছে? আপনার যা বলার সোজাসুজি বলুন অফিসার। আমার আর এই আড়াই প্যাচের কথা ভালো লাগছে না। হিপনোসিস ম্যাডাম, আপনার সম্পর্কে যতদূর জেনেছি যে একজন সাইকোলজিস্ট হিসেবে আপনি হিপনোসিস জানেন। একটা লোককে ভূতের ভয় দেখিয়ে আত্মহত্যা করানো যায় না ঠিকই, কিন্তু হিপনোসিসের মাধ্যমে করানো যায়। ম্যাজিশিয়ানরা যদি হিপনোটাইজ করে সর্বসমক্ষে একটা লোককে দিয়ে যা খুশি তাই করাতে পারেন, তবে আপনার কাছে তো হিপনোটাইজ করে কাউকে হাই রাইজ থেকে লাফিয়ে পড়ার নির্দেশ দেওয়া বা হাত কেটে ফেলার আদেশ দেওয়া এ তো ছেলে খেলা। চিঠি থেকে এটা স্পষ্ট যে ছেলেটির মাথায় মৃত্যুর কথা কেউ গেঁথে দিয়েছিল, যেটা প্রায় অমোঘ বাক্য হয়ে দাঁড়িয়েছিল ওর কাছে। আর এরকম মগজ ধোলাই একমাত্র হিপনোসিসেই সম্ভব। মিনা এই অভিনব থিওরি শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে আস্তে বলে, আপনার কাছে কি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? এই মুহূর্তে নেই। তাহলে আপনি এখন আসুন। আপনার এই বোকা বোকা অদ্ভুতের থিওরি শোনার মতো সময় আমার কাছে নেই। যখন আমায় ফাটকে ঢোকাবেন তখন অনেক সময় থাকবে, কেমন? আর তখন আমি আপনার হিপনোসিস থিওরি শুনবো। আর পারলে দয়া করে এই বস্তা পচা থ্রিলারগুলো দেখা না বন্ধ করুন। জাস্ট আ সাজেশন। উত্তরে অফিসার সিনহা কিছু একটা বলতেই যাচ্ছিলেন, তার আগেই সশব্দে বেজে উঠল মোবাইল। স্ক্রিনে ভাসছে ইসমাইল খবরের নাম। ও গত 1 মাস ধরে আদিত্য ব্যানার্জির উপর নজর রাখছিল। এখনো পর্যন্ত তেমন কোনো সন্দেহজনক কিছু দেখেনি, তেমন কোনো খবরও দিতে পারেনি। কিন্তু আজকে হঠাৎ এমন অসময়ে ফোন করছে কেন? তিনি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলেন। হ্যালো। হ্যাঁ হুজুর, এই তাড়াতাড়ি চলে আসুন, বিরাট লোচা হয়ে গেছে। কি হয়েছে? এনিথিং রং? পাখির খবর কি? আরে পাখি গত 3 দিন ধরে বাড়িতেই ছিল, কোথাও বেরোয়নি। আচমকা আজ রাতে জাস্ট একটু আগে মালের দোকানে ঢুকলো। শালা পুরো ভয়ই সিঁটিয়েছিল। কিসের যে এত ভয় আমি বুঝি না। খালি 2 পা এগোয় আর পিছন ভাগে তাকিয়ে দেখে। তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটলো স্যার। কি? লোকটার বাড়ি থেকে লিকার শপ বড়জোর 5 মিনিটের রাস্তা, কিন্তু মালটা যেন নিজের বাড়ির রাস্তায় ভুলে গেল। রাস্তায় নেমেই হঠাৎ চিৎকার করে উঠলো, রিটা গোমস, রিটা গোমস। তারপরে মারলো খিঁচে উল্টে এক দৌড়। তখন হেভি ট্রাফিকের রাস। লোকটা পুরো চোখ কান বুঝে দৌড়চ্ছিল। ওই রাসের মধ্যে রাস্তা পার করতে গেল আর একটা কালো বোলেরো এসে। অফিসার সিনহা স্তম্ভিত, তার বাক্য স্ফূর্তি হয় না। কোনো মতে জিজ্ঞাসা করেন, একদম গিয়েছে? না স্যার, এখনো জান আছে, তবে বেশিক্ষণ থাকবে না। আপনি তাড়াতাড়ি আসুন। অফিসার ফোনটা কেটে দিয়ে বজ্রাহতের মতন দাঁড়িয়ে থাকেন। তার অবস্থা দেখে যেন মজা পায় মিনা। মৃদু অথচ বঙ্কিম হেসে বলল, বোধহয় আরো একজন গেল, তাই না? আজকাল বৃষ্টির দিনে হঠাৎ অন্ধকার হয়ে গেলে আদিত্যর ভীষণ ভয় করে। এখনও তার বুদ্ধিভ্রংশ হয়নি, তাই
এইটুকু অন্তত বোঝে যে তার 5 বছরের শিশুকন্যা সমৃতার মতো একটা বাচ্চা মেয়ে অন্ধকারে ভয় পেতে পারে, কিন্তু একজন বয়স্ক মানুষের ভয় পাওয়া মোটেই উচিত নয়। বিশেষ করে অমন ম্যানিয়ার মতো চেপে বসা ভয়। ভয়ের অনেক রকম মূর্তি আছে, অথচ আজ পর্যন্ত অমন দমবন্ধ করার শিরশিরে অসহ্য ভয়ের প্রতিচ্ছবি আর কখনো অনুভব করেনি সে। সবসময়ই মনে হয় একজোড়া জলজলের চোখ কোনো অদৃশ্য কোণ থেকে তার উপর নজর রাখছে। অন্ধকারের ঘরে কোনো অন্তরালে চুপ করে ঘাপটি মেরে বসে আছে কোনো সাপদ, এক্ষুনি হয়তো লাফিয়ে পড়বে। বৃষ্টি হলে মনে হয় যেন ভয়াবহ কোনো আশঙ্কা ঝড়ের সাথে ক্রমশ ঘনিয়ে আসছে। অকৃত্রিম উদ্বেগ আর অসম্ভব ভয়। 2 বছর আগে সেই দিনটা কি আবার ফিরে আসছে? প্রতিশোধ নেবে? সেদিনও তো এমন বৃষ্টি হয়েছিল, অবিকল এমনই দাপুটে বৃষ্টি ঝাঁপিয়ে পড়েছিল রাস্তার ওপরে। সপ্তকের জন্মদিন ছিল সেদিন। ওই তুমুল বৃষ্টির মধ্যেও ওরা একটা নামি দামি বারকাম রেস্টুরেন্টে আকণ্ঠ পানভোজন করেছিল। রাতের বিছানা গরম করার জন্য দালালের সঙ্গে কথা বলে কলগালেরও ব্যবস্থা করে রেখেছিল সপ্তক। এই পর্যন্ত সবই ঠিক ছিল। ওরা সপ্তকের ফার্ম হাউসের দিকেও চলে যাচ্ছিল। আচমকা মাঝপথে বৃষ্টি ভেজা উদ্ধত্ত যৌবনা রিটা গোমসকে চোখে পড়ে গেল। এই মুহূর্তের কথাটা ভাবলেই পাগলের মতো দেওয়ালে মাথা ঢুকতে ইচ্ছা করে তার। সপ্তকের কথা শোনাটাই কাল হলো। আজ রিটা গোমস চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার জন্য উদ্যত। সে কাউকে ক্ষমা করেনি, ক্ষমা করবেও না। ওই ভয়ঙ্কর দৈত্যটাকে সেই লেলিয়ে দিয়েছে তাদের পেছনে। এখন আর কেউ তাদের বাঁচাতে পারবে না। ওই দৈত্যটা সপ্তককে মেরেছে, সমুকে মেরেছে, এবার আদিত্যর পালা। তার মনে পড়ে গেল সেই কাগজটার কথা। সমু মারা যাওয়ার কিছুদিন আগেই জরুরি চিঠিপত্রের সঙ্গে অফিসে এসেছিল প্রথম মোটা খামটা। প্রেরকের নাম ছিল না, কিন্তু ভেতরের কাগজটার কথা ভোলা সম্ভব নয়। সেই বিখ্যাত ছবি, একটা মানুষ ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর তার পেছন পেছন এক ভয়ঙ্কর দৈত্য। লোকটা জানে যে বিকট দানবটা তার পেছনে রয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছে তার ছায়া, কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর সাহসটুকুও নেই। সেই ভয়ঙ্কর ছবিটার নিচে বড় বড় করে লেখা, নাও ইটস কামিং ফর ইউ। কাগজটা দেখে তার রক্ত জল হয়ে গিয়েছিল। না, এ কথা সবাইকে বলতে পারেনি আদিত্য। এ কথা কাউকে বলার নয়, শুধু অনুভব করেছে। সপ্তক আর সমুর মতন সেও প্রতি মুহূর্তে বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে, হয় রিটা গোমস, নয় সেই দৈত্যটা। সে চুপি চুপি কাভার থেকে সেই কাগজটা বের করে। আদিত্য অনেক কষ্টে কাগজটাকে লুকিয়ে রেখেছে কাভার্ডের ভেতরে। এই কাগজটাকে কারোর চোখে পড়তে দেওয়া যাবে না, রাখতে হবে লোকচক্ষুর একদম অন্তরালে। তার হাত ক্রমাগত কাঁপছে, তা সত্ত্বেও বারবার পড়ার চেষ্টা করে সেই একই লেখাগুলো, যেন বারবার পড়লে পাল্টে যাবে সমস্ত বর্ণ, অক্ষর ও শব্দগুলো। কবে থেকে পড়ে যাচ্ছে, তবু যেন খান্তি নেই, ক্লান্তি নেই। বলছি চা দেব? স্ত্রী সোনালির কণ্ঠে বিরক্ত হলো আদিত্য। দ্রুত হাতে কাগজটা লুকিয়ে ফেলেছে। রাগত স্বরে বলল, এই নিয়ে তো 3 বার বললাম যে খাবো না, ইচ্ছে নেই, তারপরও বারবার জিজ্ঞেস করছো কেন? মানে তুমি 3 বার কখন বললে আমাকে? আমি তো জাস্ট এই প্রথমবার জিজ্ঞাসা করলাম। আশ্চর্য, এই তো মিনিট 5 আগে পরপর 3 বার জানতে চাইলে, উত্তরও দিলাম। কি ভেবেছো তোমরা আমি পাগল? যা খুশি বললেই হলো, আমি স্পষ্ট শুনতে পেলাম। সোনালি কোনো কথার উত্তর না দিয়ে বিরক্তিসূচক ভঙ্গি করে চলে গেল। দিনকে দিন এই লোকটার স্বভাব তীক্ষ্ণ হয়ে উঠেছে। কি হয়েছে কে জানে? কথায় কথায় মেজাজ, কথায় কথায় অশান্তি। নিজের বাচ্চা মেয়েটার সঙ্গেও খারাপ ব্যবহার করে। দোষের মধ্যে বাচ্চা মেয়েটা দুষ্টুমি করে টেবিলের ওপর থেকে কি যেন কাগজপত্র তুলে নিয়েছিল। তাতে কি সব ছবি টবি আঁকা ছিল বলেই বাচ্চাটা পরম কৌতূহলে দেখতে গিয়েছিল। কিন্তু দেখা মাত্রই ওর বাবা কথা নেই বার্তা নেই সপাটে এক চর বসিয়ে দিল বাচ্চা মেয়েটার গালে। ছোট্ট ফুলের মতো নরম মানুষটা টাল সামলাতে না পেরে ঘুরে পড়ল টেবিলটারই ওপরে। ঠকাস করে মাথাটা গেল ঠুকে। স্তম্ভিত হয়ে গিয়েছিল সোনালি। কোনো মতে মেয়েকে বুকে টেনে নিয়ে বলেছিল, তুমি কি, তুমি মানুষ? না,
আমি রাক্ষস, কেউ আসবে না আমার ঘরে, কেউ ছোবে না আমার জিনিস। সেদিন থেকেই রাগে ক্ষোভে সম্পর্কের শেষ সূত্রটুকু কেটে দিয়েছিল সোনালি। রিটা গোমসের কেসের পর থেকেই বিছানা আলাদা হয়ে গিয়েছিল। এখন শুধু এক ছাদের তলায় দুটো অপরিচিত লোক কোনো মতে টিকে থাকে। বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে নেহাত এখনও আলাদা হতে পারেনি, নয়তো সম্পর্ককে লাথি মেরে কবেই চলে যেত সে। সোনালির রাগও তো চলে যাওয়ায় চুপ করে দেখে আদিত্য। আজকাল আর কারোর রাগ কারোর ক্ষোভ তার মনে দাগ কাটতে পারে না। মনটাই কেমন অসাড় হয়ে আসছে। শুধু মনে পড়ছে সেই বৃষ্টির রাত। অবিকল এমনই বৃষ্টি ছিল, এমনই জলের তরে ঝাপসা হয়ে যাবার ধোঁয়া ধোঁয়া প্রেক্ষাপট, এমনই নীলচে উদাসীন অথচ রহস্যময় রাত। যেন নীলাভ বাষ্পীয় ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে গিয়েছে আকাশ লক্ষ্য করে। গাড়িতে ওরা 4 জন। জল কেটে ছুটে চলা গাড়ির আওয়াজ টুপ টুপ টুপুর টুপুর। মদের নেশায় উন্মত্ত বন্যতা। ছুটে চলা উদ্দাম ঘোড়ার মতো ওরা কজন। কোনো বাধা নেই, বন্ধ নেই। কানে যেন ভেসে এলো সপ্তকের স্থলিত কণ্ঠস্বর। This is life, Guru. So enjoy it. একটাই তো জীবন, ছুটিয়ে মজা করো, মস্তি করো, ফুর্তি করো। Let's enjoy. মনে পড়ে যায় সেই সমস্বরের চিৎকার। চিৎকারটা মনে পড়তেই কেঁপে উঠল আদিত্য। লাইফ? কোথায় লাইফ? এখন তো রোজ সকালের জীবনটাকে হিংস্র দাঁত নখ বের করে তাড়া করে। নিদ্রাহীন চোখ দুটো ভোরের আলোর দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ভাবে কি হবে। বিনিদ্র রাতগুলো চরম উত্তেজনায় টিক টিক করতে করতে প্রহর গুণে প্রশ্ন রেখে যায়, কি হবে, কি হবে? আদিত্য কি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে? ভাবতে ভাবতেই নিজের পেছন দিকে তাকিয়ে আঁতকে উঠল সে। ও কি, ঠিক তার পেছনে কে বসে আছে? লোডশেডিং হয়ে যাবার দরুন একটু আগেই এখানে মোমবাতি রেখে গিয়েছে সোনালি। সেই মোমবাতির আলোতেই কেঁপে কেঁপে উঠছে একটা বিরাট ছায়া। ছায়াটা তার নিজেরই হওয়া উচিত, কিন্তু অত বড় ছায়া কি মানুষের হয়? হতে পারে? অসম্ভব। ও ছায়া তার নয়। আদিত্য দর দর করে ঘামতে থাকে। আসলে ও ছায়া তার ছায়ারই ছদ্মবেশে সেই দৈত্যের। সেই দৈত্য যে কিছুতেই পেছন ছাড়ে না। সে উন্মত্তের মতো উঠে দাঁড়ায়। এখনই পালিয়ে যেতে হবে, চলে যেতে হবে এখান থেকে, নয়তো এই দৈত্যটা তাকে অন্ধকারের সুযোগ নিয়ে গিলে খাবে, যেমন খেয়েছে সপ্তককে, যেমন সমুকে। চতুর্দিকে অন্ধকার। লোডশেডিং হওয়ার দরুন লিফটও চলছে না। তবু আদিত্য থামল না। পাগলের মতো ক্ষিপ্র গতিতে সিঁড়ি ভেঙে নামছে। পেছনে কি এখনো তাড়া করছে? কে জানে। সে একবারও তাকায় না। পেছনে তাকালেই যদি কাউকে দেখতে পায়, যদি কেউ থাকে, তার হৃদস্পন্দন এখন তুঙ্গে। হয়তো এখনই কোনো শিরা ফেটে যাবে, অথবা আরে মিস্টার ব্যানার্জি, কোথায় যাচ্ছেন, তা ওই বৃষ্টিতে? সিকিউরিটির প্রশ্নটা সম্পূর্ণ অগ্রাহ্য করে আদিত্য ছুটে চলল রাস্তার দিকে। এই তো রাস্তায় আলো জ্বলছে, কত আলো! জেনারেটরের দৌলতে বাজারগুলো একেবারে আলোয় ঝলমল করছে। আলোয় কত শান্তি, কি যে শান্তি! আদিত্য ঠিক করতে পারছিল না কোথায় যাবে। একটু এলোমেলোভাবে ভিজতে ভিজতে এগিয়ে চলেছিল। রাস্তায় এখন দম বন্ধ করা ভিড়। সে বেশ কয়েকবার পিছন ফিরে দেখল, কেউ আসছে কি বলা যায় না। যদি কেউ পিছু নিয়ে থাকে, না, কেউ নেই। সবাই এখন কেনাকাটায় ব্যস্ত। কারোর তার দিকে ফিরে দেখার সময়ও নেই। অনেকদিন পর একটু স্বস্তি বোধ করল। জোরে শ্বাস টানল। গলার কাছটা একটু শুকনো শুকনো লাগছে। একটু মদ খাবে? একটু নেশা কি শান্তি দিতে পারে টান টান স্নায়ুকে? একটু ঘুম দিতে পারে? বেশি দূর যেতে হলো না, সামনেই লিগার শপ। এখনই পানাসক্তদের ভিড় লেগে গিয়েছে দোকানে। কোনো মতে ভিড় ঠেলে ঠুলে এগিয়ে গেল সে। কাউন্টারে এক মহিলা মুখ নিচু করে ক্রেতাদের সামলাচ্ছেন। তাকে উদ্দেশ্য করেই বলল, রয়্যাল স্ট্যাক প্লিজ। ইয়েস। বলাই বাহুল্য, ক্রেতাদের চেঁচামেচিতে ঠিক মতন শুনতে পাননি মহিলা। মুখ তুলে আদিত্যের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়েছেন। ইয়েস, বলুন। আদিত্য সারা দেহে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। এ কি? এ কে? কোঁকড়া কোঁকড়া চুল, নীলাভ চোখ,
সেই নির্মম চাউনি অদ্ভুত ব্যঙ্গে হাসছে। রিটা গোমস এখানেও। পালাতে হবে, পালাতে হবে। সে জানতো না কোথায় পালাবে। এই পাপের হাত থেকে কোথায় পালানো যায় তার ধারণা ছিল না। অন্ধের মতন রাস্তায় নেমে ছুটে চলেছিল। চোখের সামনে তখন শুধুই রিটা গোমস, আর কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। আচমকা একটা কালো বলে, হ্যালো মিস্টার ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? অসহ্য যন্ত্রণাটা একটু একটু করে টের পাচ্ছিল আদিত্য। তার থেকেও বেশি টের পাচ্ছিল দৈত্যটার উপস্থিতি। এক কোণে তার ছায়াময় উপস্থিতি বেশ প্রকট। তাকে নিতে এসেছে, যেমন নিতে এসেছিল সমুখে কিংবা সপ্তককে। মিস্টার ব্যানার্জি, একজন উর্দি পড়া লোক তার সামনে। আদিত্য তবু যেন তাকে দেখতে পায় না। সে দেখছে রিটা গোমসকে। রিটা হাসছে, যেন ইশারা করে বারবার বলছে, কবুল করো, কবুল করো, নয়তো অভিশাপ থেকে মুক্তি নেই। আমি রিটাকে রেপ আর খুন করেছিলাম। কোনো মতে টেনে টেনে কথাটা উচ্চারণ করলো আদিত্য। তার কষ্ট হচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কাঁদার শক্তি নেই। তবু শেষবারের মতো ডুকরে কেঁদে উঠল সে। মর্মান্তিক কণ্ঠে উচ্চারণ করল, রিটা গোমেসের অভিশাপ কেউ রেহাই পায়নি, কেউ পাবে না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন মিস্টার ব্যানার্জি? আদিত্যর শ্বাসরুদ্ধ হয়ে আসছে, তবু কোনো মতে বলল, মেয়েটার এইডস ছিল। ওর বোন মিনা গোমস রিটার মেডিকেল রিপোর্ট শুদ্ধ চিঠি লিখে জানিয়েছিল। দৈত্যের ছবির কাটিং পাঠিয়ে লিখেছিল, ইটস কামিং ফর ইউ। মিস্টার আদিত্য ব্যানার্জি, কি বলছেন আপনি? সে ফিসফিস করে বলে, একটা দৈত্য আসছে, এইচআইভি আসছে। ইটস কামিং ফর মি, কামিং ফর। এবার শোনা গেল সোনালির কান্না ভেজা কণ্ঠস্বর। কি বলছো তুমি এসব? আমার এইডস হবে, সবার হবে। 2 বছর আগের অভিশাপ। তারপরই সব স্থির, সব শেষ। আদিত্যর নিথর হয়ে যাওয়া শরীরের দিকে স্তম্ভিত বিহ্বল হয়ে তাকিয়েছিলেন অফিসার সিনহা। তার মুখে একটা শব্দও ফুটছে না। এ কি অদ্ভুত প্রতিশোধ! আর কেউ না জানুক, তিনি নিজে জানেন। রিটা গোমসের কোশমিনকালেও এইডস ছিল না। থাকলে ফরেন্সিক রিপোর্টে ডক্টর মিত্র জানাতেন। কিন্তু এই হতভাগারা মিনা গোমসের পাঠানো মেডিকেল রিপোর্টটাকে আসল বলে ধরে নিয়েছে। এখন সব বুঝতে পারছেন তিনি। বুঝতে পারছেন কোন দৈত্য ওদের তাড়া করছিল, কেন রিটা গোমসকে বারবার দেখছিল ওরা। অসম্ভব ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। প্রচণ্ড আশঙ্কায় গুমড়ে মরতে মরতে হয়তো রোজই অদৃশ্যের কাছে মৃত্যুর প্রার্থনা করে চলেছে, তবু মৃত্যু নিজে থেকে আসেনি। প্রত্যেকটা দিন এক রিটা গোমসের অভিশাপের তাড়া খেতে খেতে শেষ পর্যন্ত আর পারেনি। নিজের হাতে জোর করে মৃত্যুকেই বেছে নিয়েছে। তিনি মাথার টুপিটা খুলে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। সপ্তকের বাবা যখন নকল সাক্ষী, নকল প্রমাণ প্ল্যান করেছিলেন, তখনও তার কিছু করার ছিল না। এখন মিনা নকল মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছে, এখনও তার কী বা করার আছে? পার্থক্য একটাই, সে রাতে অফিসার সিনহা ভালো করে ঘুমোতে পারেননি। আজ ঘুমোবেন। শেষ হলো আমাদের আজকের গল্প সায়ন্তনী পুততুণ্ডের 2 বছর আগের একদিন। গল্পের সূত্রধার আমি অর্ণব। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্প পাঠ ও সিকিউরিটি গার্ডের চরিত্রে সৌভিক, আদিত্যর চরিত্রে সুমন জয়, আদিত্যর বন্ধুর চরিত্রে ইভান, সপ্তকের চরিত্রে রক্তিম, অফিসার সিনহার চরিত্রে শীর্ষেন্দু, মিনা গোমস ও ডেভিডের চরিত্রে স্বাগতা, এমিলির চরিত্রে অর্পিতা, রিটা গোমসের চরিত্রে তৃষা, ডক্টর মিত্রের চরিত্রে মানব, ইসমাইলের চরিত্রে সায়ন্তন,
সোনালির চরিত্রে আত্রেয়ী এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের সঙ্গে পেয়েছি ভেল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিক ও স্বাগতা সাহা ভৌমিককে এবং হরস্কোপ চ্যানেলের পক্ষ থেকে ইভান ও রক্তিমকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের পাশে থাকার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা এবং চ্যানেল দুটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।